রাস্তার এক পাশে যদি দেখো জসিমউদ্দিন রহমানী লেকচার দিচ্ছে, রাস্তার অপর পাশে ফরিদউদ্দিন মাসউদদেরকে দাঁড় করিয়ে দাও। রাস্তার এক পাশে যদি দেখো মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে, তাহলে রাস্তার অপর প্রান্তে তার বিরুদ্ধে মোল্লা বরডলিকে তৈরি করে দাও। আমাকে বলা হলো আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা, কখনো গুরু, কখনো প্রধান, কখনো আবার আরো কি যেন। আসল কথা হচ্ছে মিথ্যা কথা বললে একবার স্থির থাকা যায় না। আমি আজকের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের সকল মিডিয়াকে জানিয়ে দিতে চাই, জসিমউদ্দিন রহমানী গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল আছে বলে তার জানা ছিল না। জসিমউদ্দিন রহমানীর বইগুলো, জসিমউদ্দিন রহমানীর বক্তব্যগুলো, জসিমউদ্দিন রহমান ইমাম মুয়াজ্জিন মুসল্লি ছাত্রদেরকে সব তালাশ করে একটা প্রমাণ খুঁজে বের করো যেখানে জসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিমের দলে কাউকে আহ্বান করেছে, অথবা এই দলের প্রতি সমর্থন করেছে, অথবা এই দলের কোনো নাম উল্লেখ করেছে। সরকার যখন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই, ব্লগার রাজীব হায়দা হত্যার মামলায় আমাকে প্রধান আসামি দেখানো হয়েছিল, এটা পাগলেও জানে। ওই মামলার সঙ্গে যদি আমাকে প্রমাণ করতে পারত, তাহলে 5 বছরের সাজা নয়, গলায় রশি ধরিয়ে ঝুলিয়ে তারা হত্যা করত। এরপরও কি প্রমাণের প্রয়োজন আছে? ওই মামলার রায়ের কপিতে লেখা আছে, বিচারক স্পষ্ট লিখে দিয়েছেন, আসামি জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু, সদস্য, আধ্যাত্মিক নেতা যাই বলা হোক না কেন, রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কোন পত্রিকা, কোন মিডিয়া আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে প্রচার করতে চায়, আমি স্পষ্ট বলতে চাই, তারা সেই পলাতক খুনি স্বৈরাচারী হাসিনার দোসর বলে প্রমাণিত হবে। বাংলার তৌহিদি জনতা তাদেরকে বাংলাদেশ থেকে হাসিনার মতো বিতাড়িত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে থাকতে চাও, বাংলাদেশে যদি থাকতে চাও, বাংলার জমিনে যদি বসবাস করতে চাও, আজকের থেকে এদেশের তাওহীদি জনতাকে জঙ্গিবাদ বলা বন্ধ করো। আর জঙ্গিবাদের নাটক সাজাবে না। এখনো ভারতের হাসিনার লুকিয়ে থাকা এদেশের 5 গোলামেরা, শুধু 5 গোলাম বলতে আমি গোয়েন্দাদেরকে বলছি না, পুলিশ আওয়ামী লীগকে বলছি না, এদেশের ওলামায়ে কেরামদের মধ্যেও একদল আলেমে সু লুকিয়ে আছে, যারা হাসিনার 5 গোলামি করতে। ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا हर सिमत मचलती किरणों ने अफसों ने शबे गम तोड़ दिया, अब जाग उठे हैं देवाने दुनिया को जगा कर दम लेंगे।
सो चाहे कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे। इज्जत से जीना है तो जी लेंगे या जामे शहादत पी लेंगे। सब गुरीजा होगी आखिर जलवाए खुर्शीद से, ई चमन मामूर होगा नगमाए तौहीद से। मर्द मोमिन बातिल से हरगिज खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। কিশোরগঞ্জের ওলামায়ে কেরাম ও তাওহীদি জনতার পক্ষ থেকে অদ্য 12 সেপ্টেম্বর 2024 বৃহস্পতিবার পুরাতন স্টেডিয়াম কিশোরগঞ্জের কারা নির্যাতিত মাজলুম ওলামাদেরকে সম্বর্ধনা ও গণসমাবেশের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা হিফজুর রহমান খান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট সহ সভাপতি হযরত মাওলানা আশরাফ আলী দামাত বরকাতুহুল আলিয়া, এদেশের মাজলুমদের ওলি ও নাসির শেখুল হাদিস মুফতি হারুন ইজহার চৌধুরী দামাত বরকাতুহুম, মুবাল্লিগে ইসলাম মুফতি মাহমুদুল হাসান গুনবী, কারা নির্যাতিত মাজলুমুল আলেম রফিকুল ইসলাম মাদানী সহ অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আগামী দিনের তাওহীদের সৈনিক, ওয়ালিল্লাহি জুনদুস সামা জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদের বাস্তব নমুনা এদেশের তাওহীদি জনতা। আপনারা জানেন আমরা এই সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন ফিলিস্তিনি মুসলমানদের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়ি দেওয়া হচ্ছে, আকাশ থেকে বোমা নিক্ষেপ করে দুধের শিশু পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হচ্ছে। মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে কাশ্মীরে, মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে উইঘুরে, মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা আরাকান বার্মার মুসলিমদেরকে। আমরা সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলিমদের নিশানাকে মুছে ফেলার জন্য দীর্ঘদিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে এদেশের বুকে এক ডাইনি স্বৈরাচারিণী মহিলাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যিনি বাংলাদেশে প্রথমে সেই ক্ষমতায় যখন বসলেন এদেশের লক্ষ আলেমের সরতাজ শাইখুল হাদিসদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে ঢুকিয়েছিল। পুলিশ হত্যা মামলা দিয়ে তাকে কারাগারে রুদ্ধ করা হয়েছিল। শুধু এ পর্যন্তই নয়, আবার যখন ক্ষমতায় এলো আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার জন্য একদল নাস্তিক মুরতাদদেরকে খেপিয়ে দিল, উত্তেজিত করলো। শাহবাগী গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী রাসূলের দুশমনদেরকে সে উস্কে দিয়েছিল। তারা আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, অবমাননা করেছিল। সে সময় দেশের তাওহীদি জনতা দল মত নির্বিশেষে হেফাজতে ইসলামের নেতৃত্বে শাপলা চত্বর ঐক্যবদ্ধ হয়েছিল। শাপলা চত্বরের গণজাগরণের তোড়ে এবং তুফানের জোরে শাহবাগী মঞ্চ ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছিল। শুধু এ পর্যন্তই নয়, এদেশের মুসলিমদের ইমানি চেতনাকে চ্যালেঞ্জ করে গুজরাটের কসাই মুসলিম এবং ইমানের দুশ্মন ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পবিত্র বাংলার জমিনে এনে বাংলার জমিনকে যখন নাপাক করা হয়েছিল, আবারও তাওহীদি জনতা গর্জে উঠেছিল। এই সরকার সেই কসাইকে খুশি করার জন্য এদেশের হাজার হাজার যুবকদের বুকে গুলি চালিয়ে তাদেরকে শহীদ করে তাদের রক্তের রাজপথকে রঞ্জিত করে দিয়েছিল। শুধু এ পর্যন্তই ক্ষান্ত নয়, এরপরে ইসলামের পক্ষে যারা কাজ করেছে, ইসলামকে যারা সমর্থন করেছে, সে যে দলের হোক না কেন তাদেরকে সন্ত্রাসী বলে, জঙ্গিবাদী বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে। যখন তার বিশ্ব মিডিয়াগুলো, বিশ্ব পরাশক্তিগুলো তার বিরুদ্ধে যায়, তখনই এদেশে একটা জঙ্গি নাটক সাজিয়ে সে বিশ্বের অমুসলিম শক্তিকে দেখাতে চায় বাংলাদেশে যদি ইসলাম নির্মূল করতে হয় তাহলে হাসিনার বিকল্প কেউ নেই, অথবা হাসিনাকে ক্ষমতায় রাখো, ইসলাম ধ্বংস করার জন্য সে যথেষ্ট। এ কারণে সে বারবার জঙ্গিবাদের নাটক তৈরি করেছিল। এই নাটক তৈরি করার জন্য কয়েকটা সংস্থা তৈরি করেছে। প্রথমে ডিবির মাধ্যমে এই কাজ করা হয়, এরপরে যখন কোটি কোটি টাকা আসতে শুরু করলো, ইসলাম ধ্বংস করার নীল নকশা যারা করছে তাদের পক্ষ থেকে কোটি কোটি ডলার আসলো, তখন সিটিটিসি, এটিইউ নামে আরো অনেক, সোয়াত নামে আরো অনেক সংস্থা তৈরি করেছে। এরপরে যখন এদেশের তাওহীদি জনতা আরো ফুঁসে উঠল, তখন উলামায়ে কেরামদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। আমি একথা আমার একটা বইতে আগেই লিখেছিলাম, দিন কায়েমের সঠিক পথ বইতে আমি উল্লেখ করেছিলাম। ওদের চক্রান্ত হলো, রাস্তার এক পাশে যদি দেখো মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে, তাহলে রাস্তার অপর প্রান্তে তার বিরুদ্ধে মোল্লা বরডলিকে তৈরি করে দাও। রাস্তার এক পাশে যদি দেখো জসিমউদ্দিন রহমানী লেকচার দিচ্ছে, রাস্তার অপর পাশে ফরিদউদ্দিন মাসুদদেরকে দাঁড় করিয়ে দাও। আমাকে বলা হলো আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা, কখনো গুরু, কখনো প্রধান, কখনো আবার আরো কি যেন। আসল কথা হচ্ছে, মিথ্যা কথা বললে একবার স্থির থাকা যায় না। আমি আজকের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের সকল মিডিয়াকে জানিয়ে দিতে চাই, জসিমউদ্দিন রহমানী গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল আছে বলে তার জানা ছিল না। আপনারা জানেন, একজন লোক যদি লেখক হয় আর সে কোনো দল করে, তাহলে অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সে ওই দলের দিকে আহ্বান করবে। একজন লোক যদি ইমাম ও খতিব হয়, কোনো না কোনো সূত্র ধরে সে তার বক্তব্যে সেই দলের প্রতি আহ্বান জানাবে, সমর্থন জানাবে। একজন লোক যদি মাদ্রাসার টিচার হয়, তাহলে সে কোনো না কোনো সূত্র ধরে তার ছাত্রদেরকে ওই দলের প্রতি আহ্বান জানাবে। আমি এই সব প্ল্যাটফর্মে কাজ করেছি। আমি ধানমন্ডির এক মসজিদে ইমাম ও খতিব ছিলাম, জামিয়া রহমানিয়ার ছাত্র এবং মুহাদ্দিস ছিলাম। আমি অনেকগুলো বই লিখেছি। সাংবাদিক ভাইদেরকে বলি, তোমরাও তো তদন্ত করো। জসিমউদ্দিন রহমানের বইগুলো, জসিমউদ্দিন রহমানের বক্তব্যগুলো, জসিমউদ্দিন রহমান ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি ছাত্রদেরকে সব তালাশ করে একটা প্রমাণ খুঁজে বের করো যেখানে জসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিমের দলে কাউকে আহ্বান করেছে, অথবা এই দলের প্রতি সমর্থন করেছে, অথবা এই দলের কোনো নাম উল্লেখ করেছে। সরকার যখন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই,
ব্লগার রাজীব হায়দা হত্যার মামলায় আমাকে প্রধান আসামি দেখানো হয়েছিল, প্রচার করা হয়েছিল, কিন্তু আপনারা দেখেছেন, বিশ্ববাসী দেখেছে, সাংবাদিকরাও দেখেছেন, সেই মামলায় 2 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল, 1 জনকে যাবজ্জীবন, 10 জনকে 3 জনকে 4 জনকে 10 বছর সাজা, আমাকে দেওয়া হয়েছিল 5 বছরের সাজা। কয় বছরের? এটা পাগলেও জানে। ওই মামলার সঙ্গে যদি আমাকে প্রমাণ করতে পারত, তাহলে 5 বছরের সাজা নয়, গলায় রশি ধরিয়ে ঝুলিয়ে তারা হত্যা করত। এরপরও কি প্রমাণের প্রয়োজন আছে? ওই মামলার রায়ের কপিতে লেখা আছে, বিচারক স্পষ্ট লিখে দিয়েছেন, আসামি জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু, সদস্য, আধ্যাত্মিক নেতা যাই বলা হোক না কেন, রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সুতরাং এরপরেও যদি কোনো সাংবাদিক, কোন পত্রিকা, কোন মিডিয়া আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে প্রচার করতে চায়, আমি স্পষ্ট বলতে চাই, তারা সেই পলাতক খুনি স্বৈরাচারী হাসিনার দোসর বলে প্রমাণিত হবে। বাংলার তৌহিদি জনতা তাদেরকে বাংলাদেশ থেকে হাসিনার মতো বিতাড়িত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে থাকতে চাও, বাংলাদেশে যদি থাকতে চাও, বাংলার জমিনে যদি বসবাস করতে চাও, আজকের থেকে এদেশের তাওহীদি জনতাকে জঙ্গিবাদ বলা বন্ধ করো। আর জঙ্গিবাদের নাটক সাজাবে না। ওদের সর্বশেষ চক্রান্ত ছিল হাসিনা পালানোর পরে হিন্দুদের বাড়িতে আগুন লাগাবে, মন্দিরে আগুন লাগাবে, হিন্দুদেরকে গণহত্যা চালাবে, ওরাই চালাবে। এরপরে নাম দিবে দেশের তৌহিদি জনতার বিরুদ্ধে। এদেশের তৌহিদি জনতা ওদের সেই পাতা ফাঁদে পাড়া না দিয়ে যখন ওরা মন্দিরে হামলা করতে লাগলো, আগুন লাগাতে লাগলো, এদেশের মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র মিলেমিশে তারা মন্দিরে আগুন দেওয়ার পরিবর্তে মন্দিরকে রাত জেগে পাহারাদারি করেছে। ওদের চক্রান্ত মাকড়সার জালের ন্যায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এখনো থেমে নাই। এখন আবার চক্রান্ত হচ্ছে। প্রথম চক্রান্ত হবে স্কুল কলেজের জেনারেল ছাত্রদের মধ্যে আর মাদ্রাসা ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া। কারণ ফেরাউনদের চরিত্র এটাই ছিল। ফেরাউন কি করেছিল? ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। এখনো ভারতের হাসিনার লুকিয়ে থাকা এই দেশের পা চাটা গোলামেরা, শুধু পা চাটা গোলাম বলতে আমি গোয়েন্দাদেরকে বলছি না, পুলিশ আওয়ামী লীগকে বলছি না, এদেশের ওলামায়ে কেরামদের মধ্যেও একদল আলেমে সু লুকিয়ে আছে যারা হাসিনার পা চাটা গোলামি করতে। তাদেরকে চিহ্নিত করতে হবে। তারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে না, চক্রান্ত করে দেশের তাওহীদি জনতাকে বিভক্ত করার জন্য। সুতরাং আমি স্কুল কলেজের ছাত্রদেরকে বলছি, তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের সাথে একাত্র, আমরা তোমাদের সঙ্গে একাত্র, কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জনতা ওই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছো, সর্বশক্তি দিয়ে তোমরা মোকাবেলা করেছো। তোমরা রাজপথে গুলির সামনে, বুলেটের সামনে বুক পেতে দিয়েছো। সাবাস তোমাদেরকে, ধন্যবাদ তোমাদেরকে। তোমরা আবার সেই হোসাইন আহমদ মাদানির ইতিহাসকে জাগ্রত করেছো। হোসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন।
ইংরেজরা কারফিউ জারি করে দিল, ঘোষণা করা হলো ওই মঞ্চে যদি কেউ বক্তব্য দেখতে উঠে তাকে দেখা মাত্র গুলি করা হবে। মাওলানা মাদানী রহমাতুল্লাহি আলাই সেই মঞ্চে উঠে প্রথমেই বললেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি ইংরেজদের বিরুদ্ধে বক্তব্য দিবে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম খুলে দিয়েছিলেন। ইতিহাস সাক্ষী, গুলি করা দূরের কথা, তিনি যখন করো গুলি বলে ধিক্কার দিলেন, সঙ্গে সঙ্গে ওই পুলিশদের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যের শুরু ছিল এরকম, সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়া কুনাত ইচনি আরকানে দৌলত মুলকে রাবিরা কুনাত। সাগ আমির, সাগ মানে কুকুর, আমির মানে বাদশাহ, কুকুর বাদশাহ। গোরবা উজিরো, গোরবা হলো বিড়াল, বিড়াল হচ্ছে মন্ত্রী। মোশেরা দেওয়াক, মোশ মানে হচ্ছে ইঁদুর। তিনি বললেন প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর, মন্ত্রী হচ্ছে বিড়াল, এমপিরা হচ্ছে ইঁদুর। এই রকম লোকদের যারা যেই সংসদ চলে, সেই সংসদ জাতির কল্যাণ বয়ে আনা, সেই সংসদ জাতির ধ্বংস বয়ে এনে। বাংলাদেশে তাই হয়েছে।